দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব এ বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার এফসি এমএ, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আরও আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব এ বিষয় নিয়ে আপনি জানেন যে আগামীকাল সফরে আসছেন ডোনাল্ড লুর সফর নিয়ে এক ধরনের আলোচনা আছে। বিএনপির নেতৃবৃন্দ কথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন। তো সব কিছু মিলে আসলে কি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে ডোনাল্ড লু ঢাকায় আসলে বিএনপিকে টেনে তুলবে এমন কোনো অবস্থা নাই। আসলে কি এই মানে ডোনাল্ড লুর সাথে বিএনপিকে টেনে তোলা সব কিছু নিয়ে আপনারা কি বলবেন? ধন্যবাদ আপনাকে ফখরুল আলম কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার দুই সহ আলোচক। আসলে এই যে বাংলাদেশের রাজনীতির বিদেশি প্রভাব, এটা যদি আমরা দেখি তাহলে আওয়ামী লীগের দিকে তাকালে আমরা এর একটা অস্তিত্ব আমরা খুঁজে পাই। যেমন আপনার মনে আছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ব্যাপক আলোচনা, রাজনৈতিক দলগুলির মধ্যে যখন ব্যাপক উত্তেজনা, যেন আমি যেটা বলবো যে কি হচ্ছে না কি হচ্ছে, তখনই কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলছে যে ভারত আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বাচনটা করতে পেরেছি। সুতরাং এই বিদেশিদের উপস্থিতি অথবা এদের প্রভাব এটা আওয়ামী লীগের কার্যক্রমে আমরা দেখতে পারি, এছাড়া তো দেখি না। ওনারা একটা অভিযোগ করে যে আমরা নাকি বিদেশি শক্তির সাথে। তো কোন বিদেশি শক্তি বিএনপিকে সহায়তা করেছে যেই শক্তির মাধ্যমে আওয়ামী লীগকে আমরা উৎখাত করতে পেরেছি? অর্থাৎ ইলেকশনের আগে তো কিছু কথাবার্তা বলেছে, কিছু কথা আছে কাঞ্চন ভাই। এটা হলো কারণ যেমন আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা যে কোনো দেশের গণতন্ত্রের কিছু তাদের স্ট্যান্ডার্ড মানদণ্ড আছে, দেখতে চায়। যেমন তারা গণতন্ত্র দেখতে চায়, আইনের শাসন দেখতে চায়, মানবাধিকার সংরক্ষণ দেখতে চায়, এই যে সংবাদপত্রের স্বাধীনতা দেখতে চায়, এগুলি তারা দেখতে চায়। এখন এই তাদের প্রত্যাশার সাথে যদি কোনো দেশের প্রত্যাশার মিলে যায়, তার অর্থ এই নয় যে তারা ওই দেশে ওই সরকারটাকে বা ওই দলটাকে সহায়তা করে। তার লক্ষণ তো দেখা যায় না। যদি বিএনপিকে তারা সহায়তা করতেই চাইতো অথবা বিরোধী শক্তিকে, তাহলে তো আওয়ামী লীগ আজকে এই নির্বাচন করতে পারতো না। বরং আমরা দেখি যে ওবায়দুল কাদের সাহেব যা বলেছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, খুব বাংলাদেশে অত্যন্ত আলোচিত শব্দ যে তলে তলে হয়ে গেছে। দিল্লির সাথে হয়ে গেছে, দিল্লির সাথে ওয়াশিংটনের হয়ে গেছে। তারই তো প্রতিফলন আমরা দেখেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যে আমরা ডামিরা মিলে একটা নির্বাচন করে ফেলেছে যেখানে বাংলাদেশের মানুষের ন্যূনতম কোনো অংশগ্রহণ নাই। সেই গভর্নমেন্ট তো টিকে আছে, কারণ ভারতকে তারা ম্যানেজ করে আজকে টিকে আছে, যেটা আওয়ামী লীগ প্রকাশ্যে বলে। কিন্তু আমরা বিএনপি, তারপর আরেকটি কথা আপনি লক্ষ্য করবেন যে বিএনপির কোনো নেতা অথবা বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের কথা উচ্চারণ করেছে আমি কোথাও শুনিনি, বা এরকম প্রমাণ কেউ দিতে পারবো না। অথচ ওবায়দুল কাদের হঠাৎ করে বলল যে এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন দেওয়া সম্ভব না। তো হঠাৎ কেন এই প্রয়োজনীয়তা উনি অনুভব করে? এরকম কোনো কথা কি মানে পর্দার আড়ালে হচ্ছে কিনা? না, আমার তো মনে হয় কোনো সুযোগ নেই। আমরা কি বলেছি? আমরা বিএনপি স্পষ্টভাবে বলেছি যে নির্বাচনটা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন হলো একটা কন্ট্রোলিং ইলেকশন, মানে কে প্রার্থী, কে জিতবে, কিভাবে ইলেকশন হবে সব নির্ধারিত। এই জন্য আমাদের সাথে এখন সংসদের বিরোধী দলের জাতীয় পার্টির নেতা জনাব তাজ ভাই আছেন। আমরা কি দেখেছি যে নির্বাচনে আপনি প্রার্থী হবেন, জনগণ যাকে চুজ করবে সেই তো না, সেই সুযোগ তো ছিল না, কারণ আপনারা নির্বাচনে যাননি, আলাদা ব্যাপার। প্রার্থী অলমোস্ট সরকারি দলের সমমনা দলগুলো থেকে প্রার্থী। না, সমমনা দল না। আপনি যদি নির্বাচনের আগে বলা হয় যে জাতীয় পার্টি 26টা করবে, ওয়ার্কার্স পার্টি 3টা করবে, জাসদ 3টা করবে, ওই যে ইসলামী দল এইটা করবে, তাহলে তো সেটা তো নির্ধারিত নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করবে? একটা বিএনপির মতো একটা জনবহুল রাজনৈতিক দল
যে নিয়ন্ত্রিত একটা নির্বাচনে গিয়ে এই সরকারের এই অপকর্মের সামিল হবে, এটাতে আমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্ক মানুষও বিএনপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে না। এইটা আমি এর বাইরে আমি কোনো লোক আছে বলে আসি আপনার কাছে একটু শুনে আসি। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনার কাছ থেকে অনেক কথা এসছে তলে তলে, তারপরে ভারতের সহায়তায় বা ভারত পাশে ছিল বসে বলে আমরা নির্বাচন করতে পেরেছি ইত্যাদি ইত্যাদি। কি বলবেন জনাব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা দেখছেন এবং বিজ্ঞ দুই আলোচক। এবং আজকে আলোচনায় আসলে আমরা যেটা দেখছি যে আমাদের সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল আজকে দুজনই কিন্তু আমাদের এই আলোচনায়। তো আপনার যে মেন কথাটা যে নির্বাচনকালীন 7ই জানুয়ারি নির্বাচনটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল এবং সাংবিধানিকভাবে এবং গণতন্ত্রের যে ধারা বা চর্চা যেটা আওয়ামী লীগ করে আসছে তারই অংশ বিশেষ হিসাবে, মানে ইতিপূর্বে নির্বাচন যেরকম ছিল এই গত নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনটা সেই একই ধারা এবং অবশ্যম্ভাবী ছিল, কোনো বিকল্প ছিল না সরকারের হাতে, আওয়ামী লীগের হাতে, নির্বাচন কমিশনের হাতে। সেই নির্বাচনের আগে যে ষড়যন্ত্রগুলা দেশি বিদেশি ছিল তারই অংশ হিসাবে এই যে আমেরিকার যে পিটার হাস, আমরা বিএনপির নেতাদের মুখ থেকেই শুনেছি ভগবান ও আছে বলে আমরা বেঁচে আছি বা আমরা টিকে আছি। সেই এবং আমেরিকা যিনি এই কথা ঠিক এই পরবর্তী চলে গেছে সেটা পরের কথা, এই কথা বলেন নাই, কাছাকাছি কিছু বলেছেন এবং পরবর্তীতে আপনার চলে আসছে। কিন্তু ওনাদের আমরা দেখেছি রাতের বেলা দিনের বেলা বিভিন্ন সময় আমেরিকার দূতাবাসে লবণ ছাতু নিয়ে তারা বসে থাকতো। কখন তাদের লবণ ছাতু, মানে আমাদের এলাকায় একটা কথা আছে যে আমরা যদি কোথাও কাজ করতে যাই ওই কিছু খাবার হিসাবে বেঁধে নিই, তো সেই রকম তারা ওইটা বেঁধে নিয়ে আমেরিকান এম্বাসির বারান্দা তারা কিন্তু ঘুরে বেরিয়েছে দেখেছেন। এবং এটা কিন্তু আসছে শুধু এখানে না, বিদেশে যে ওনাদের যে দলের প্রধান যিনি বসে আছেন প্রচুর টাকা পয়সা খরচ করে লবিস্ট নিয়োগ করে কিছু কংগ্রেস সদস্যকে ম্যানেজ করে তারা আমেরিকা থেকে এরকম প্রেশারাইজ করার চেষ্টা করছিল বাংলাদেশে। এবং শুধু তাই না, এবং কিছু কিছু তারা স্যাংশন দেওয়ার চেষ্টা করছিল এবং অলরেডি একটা দিয়েছিল, পরবর্তীতে আরো অনেক স্যাংশন দিবে এই বলিয়া তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে আর দেওয়া হয় নাই। এবং আমেরিকা যে একটা নগ্ন হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বাংলাদেশের নির্বাচনে, সেটাকে প্রতিহত করা হয়েছে আন্তর্জাতিকভাবেই, যেটা আমার সেক্রেটারি বারবার বিভিন্ন ছলে উনি একটু মজা করে কথা বলে তো, কিন্তু মেন যে কথাটা হলো যে আমেরিকা যেভাবে নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে করার চেষ্টা করছিল, সেটা রাশিয়াও একই ভাষায় কথা বলেছে, চাইনাও একই ভাষায় কথা বলেছে, ভারত একই ভাষায় কথা বলেছে। ভারত পাশেই ছিল এবং ভারত তো আমাদের প্রতিবেশী, সে তো থাকবেই। তো প্রত্যেকটা বিদেশি শক্তি কিন্তু সেই আমেরিকার ষড়যন্ত্রকে, বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করেছে, যে কারণে বাংলাদেশে মানে আমার সাংবিধানিকভাবে আমার নির্বাচনটা করা সম্ভব হয়েছে। এইটাই হলো মেন কথা। তো ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক সেই রকমই সহযোগিতা কিন্তু চায়নাও করেছে, রাশিয়াও কিন্তু করেছে। এবং আপনারা দেখেছেন প্রকাশ্যে কিন্তু তারা বিবৃতিও দিয়েছে যে একটা দেশের গণতান্ত্রিক অবস্থায় এরকম নগ্ন হস্তক্ষেপ কাম্য না, বাংলাদেশের মানুষ যেভাবে নির্বাচন চায় সেভাবেই তাদেরকে করতে দেওয়া হোক। এই ব্যাপারটাই কিন্তু আমার সেক্রেটারি বলেন, এবং এইটাই কিন্তু কথা আসল যে তাদের ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করতে হয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে চায়না, ভারত, রাশিয়া। আমার মনে হয় এটাই হচ্ছে মেন কথা। বক্তব্য আমার ক্লিয়ার। আমি একটু তাজ ভাইয়ের কাছ থেকে শুনে তারপর আবার আসবো। তাজ ভাই, কথা অনেক এসছে, কিন্তু আমি এর মধ্যে যদি একটু কথা বলি যে ডোনাল্ড লুর সফর নিয়ে নানামুখী কথা আছে। কেউ কেউ বলতে চাচ্ছেন যে ডোনাল্ড লুর সফর এটা আগামী নতুন করে একটি নির্বাচন দেওয়ার একটা চাপ বা একটা কথা বা একটা আলোচনা হয়তো সরকারের সাথে হবে। আপনারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। অনেক দিন পরে আপনার সাথে দেখা, আমার দুই সহ-আলোচক বিজ্ঞ এবং দর্শক শ্রোতা এনটিভির দেশ বিদেশে যারা আছেন সবাইকে সালামের শুভেচ্ছা। কালকে একটা চ্যানেলে কি শব্দ বলা হয়েছিল আপনি বলেন নাই, সেটা হলো মধ্যবর্তী নির্বাচন। ডোনাল্ড লো আসতেছে নাকি মধ্যবর্তী নির্বাচনে আলাপ নিয়ে। আমি ক্ষুদ্র এক রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি এই মুহূর্তে সেই অবস্থা, মধ্যবর্তী নির্বাচনে সরকার 97% পার্লামেন্টের মেম্বার তাদের
বাকি 3% বিরোধী দল, তাদেরকে বাধ্য করার কোনো ক্ষমতা সংসদেও নাই, বাইরেও করা যাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে বিরোধী দল বাধ্য করার কোনো সুযোগ নেই। আমেরিকা এই জায়গায় যাবে, ডোনাল্ড নো আসবে, আসে ডিল করে ফেলবে, প্রেশার দিবে, দিয়ে সরকারের কাছে ডিল আদায় করে নিয়ে যাবে। আর বিদেশি শক্তিদের আমাদের দেশের রাজনীতিতে যে হস্তক্ষেপ, এটা নতুন কিছু না, নগ্ন হস্তক্ষেপ কিন্তু এই পরাশক্তিগুলো করে আসতেছে। টেক এ নেম, কে না? আমেরিকার নেতৃত্বে ওয়েস্টার্ন অ্যালায়েন্স ছিল, এবার তোমার ইন্ডিয়ান নেতৃত্বে রাশিয়া আছে, চায়না ইন্ডিভিজুয়ালি আছে। সবচেয়ে এফডিএ যার ইনভেস্টমেন্ট আমাদের দেশে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে চায়নার বেশি আমাদের দেশে। $12 বিলিয়ন খরচ করে রাশিয়া আমাদের এখানে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট যেটা করেছে। আর ইন্ডিয়া তো আমাদের, আমার ভাই তো নিজেই বলেছেন, আমার আওয়ামী লীগের সেক্রেটারি বলেছেন, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। এই ইন্টারফারেন্সটা কিন্তু আমাদের রাজনীতিতে আছে, এরা করছে। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন 2001-এর নির্বাচনে র এবং সিআইএ আমাদের আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে, কারণ আমরা গ্যাসের চুক্তি তাদের সাথে করি নাই, এই জন্য। অন রেকর্ড নেত্রী বলেছেন, এটা সত্যিই বলেছেন। কখনো বিহাইন্ড এ কার্টেন, কখনো সামনে থেকে এই শক্তিগুলো আমাদের নির্বাচন এবং রাজনীতিতে ইন্টারফেয়ার করে যাচ্ছে। পিছনে কারণ হলো আমাদের রাজনৈতিক ব্যর্থতা, বিরাজনীতিকরণ, আমলা দৌরাত্ম্য, প্রশাসনিক দৌরাত্ম্য। রাজনীতি এখন এককেন্দ্রিক হয়ে গেছে কাঞ্চন ভাই, নির্বাচন এককেন্দ্রিক হয়ে গেছে, প্রশাসন এককেন্দ্রিক হয়ে গেছে, মিডিয়া এককেন্দ্রিক হয়ে গেছে, সব একদিকে চলতেছে। সবাই চেষ্টা করে যে আমাদের তো অনুকম্পা, আমাদের সরকারের কোনো উপায়ে একটা ব্লেসিং নিতেই হবে। এই আপনি আওয়ামী লীগের নেতা আমার ভাই, ওনার চেয়ে বেশি ওনার এলাকার প্রশাসনের লোকগুলা বেশি। মানে এই 8 তারিখের নির্বাচনে, উপজেলা নির্বাচনে সিলেট সদর থেকে আপনার জয়ী হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী। ওনাকে অভিনন্দন দিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্টের ওসি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারপরে এটার রিপারকেশন হওয়ার পরে আবার আধা ঘন্টা পরে ডিলিট করে উনি বলছেন সরি, এটা ঠিক হয় নাই। কত উৎসাহী দেখেন। আওয়ামী লীগের নেতাদের অভাব আছে দেশে, তারা দিবে, তাদের নেতা হয়েছে, অন্য রাজনৈতিক দলও দিতে পারে, অসুবিধা নেই। প্রশাসনের কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারীরা এগুলা দিতে পারে না। আপনি জানেন ভালো করে, আমার ভাই জানে, আমিও জানি, এবং মোশাররফ ভাই জানে, জাতীয় জানে। এই অতি উৎসাহী প্রশাসন তখনই হয়ে যায় যখন রাজনীতিটা আপনার এক পেশে এককেন্দ্রিক হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে। পার্লামেন্টে আমরা ছোট্ট 11 জন নিয়ে আছি, চেষ্টা করে কতটুকু ইমপ্যাক্ট করতে পারবো। বিরোধী দল আরেকটা শক্তিশালী বিএনপি আসে নাই, সে নির্বাচনে যাচ্ছে না। স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশনার বলতেছেন যে ধান কাটার সিজন, এই জন্য লোক আসে নাই। ভাই ঝড় বৃষ্টি হচ্ছিল, সেকেন্ড ওয়ার্ডটা বলতে চাচ্ছিলাম, আপনি বলেন সেকেন্ডটা বলছেন ঝড় বৃষ্টি হয়েছিল। ভাই তুমি তো জানোই ধান কাটার সিজন এখন, তাহলে ওই টাইমটা শেষ করে তুমি দিলা না কেন? তুমি ঝড় বৃষ্টি যখন জানোই তো এটা হবে, এটা কোনো এক্সকিউজ হতে পারে? এক্সকিউজটা ওটা হতে পারে বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন থেকে এখন বিমুখ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে ভোট দিতে যাচ্ছে না, গেলেও তো 40-45% এমনিই হয়ে যায়, হয় না? আওয়ামী লীগরাই তো 35%-40% তাদের সমর্থন। আওয়ামী লীগেরা মনে করে আমাদের গিয়ে লাভ নেই, আমাদের ক্যান্ডিডেট তো জিতে আসবে। না, কিন্তু কেন এই রাজনীতি বিমুখ কেন? আমরা তো মানে দেখেছি অতীতে স্থানীয় সরকার নির্বাচনে, আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছিলাম, 74-80% ভোট, ইয়েস 78-80 পর্যন্ত গিয়েছে। জাতীয় নির্বাচনে মানুষ অনেক সময় ঠিক আছে কম হয়, কিন্তু স্থানীয় নির্বাচনের এক সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা যারা সবাই বেশি বয়সের দূরত্ব না, আমাদের সময় একটা আমেজিদের মতো ছিল স্থানীয় নির্বাচন। কেন জানেন? ওইখানে পলিটিক্যাল কোনো পার্টির ক্যান্ডিডেট হিসাবে না, স্থানীয় নির্বাচনগুলো হতো এলাকা ভিত্তিক। আমাদের সবাই মিলে একটি এলাকার ক্যান্ডিডেট দেওয়া হয়, সেই ক্যান্ডিডেটকে জিতানোর জন্য সবাই মিলে কাজ করতাম। উপজেলা কিন্তু সেকেন্ড বিগেস্ট আপনার একটা লোকাল নির্বাচনের একটা লেয়ার। প্রথম হলো ইউনিয়ন, তারপরে উপজেলা। সেই উপজেলাতে যদি এই অবস্থা হয়, কারণ কি বিএনপি সমর্থক বা যারা সুইং ভোটার আছে তারা মনে করছে এখানে গিয়ে তো লাভ নাই, এখানে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। জাতীয় পার্টি কঠিনভাবে সমর্থক যারা ক্যান্ডিডেট হওয়ার মতো দলের ভালো অবস্থানে আছে, তারাও মনে করছে যদি নির্বাচনে যাই আসতে পারবো না, এখানে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের এখানে হচ্ছে। কারণ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগের এমপি, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান যারা ইন্টারফেয়ার করবে তাই হবে। এই যে একটা মানুষের মনে একটা হিসাব নিকাশ চলে আসছে, নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে মানুষ।
এতে হচ্ছে কি নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, বিরাজনীতিকরণ হচ্ছে। রাজনীতিবিদরা আগামী দিনে বসে থাকতে হবে, মানুষ আর রাজনীতিবিদের প্রয়োজন মনে করবে না। আমলারা দেশ এখন অলিখিতভাবে চালাচ্ছে, আগামীতে রাজনীতিবিদ ছাড়াও চালাবে তারা। জনাব এটি তাজ, আপনার সাথে আপনি আলোচনা করছিলেন, আমরা আলোচনায় ছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। আপনি বলছিলেন যে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেন কম হয়েছিল, আপনি যদি শেষ করেন। আমি আপনাকে বলছিলাম, দেখেন অস্বীকারের সুযোগ নাই, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে যাচ্ছে না, রিফ্লেক্টিং করছে মানুষকে না যাওয়ার জন্য। এটা একটা এফেক্ট আছে রাজনীতিতে, মাঠে। আমি আসছি আমার এলাকা থেকে, ইলেকশন 8 তারিখে আমি এলাকায় ছিলাম, এটার ভালো একটা এফেক্ট হয়েছে। দ্বিতীয় হলো ইয়াং জেনারেশন যারা আছে, এরা কিন্তু এই নির্বাচনের ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নাই। কেন? এই কেনটার উত্তরটা অনেক লম্বা, আবার সংক্ষেপে যদি বলি, একমাত্র ডেডিকেটেড ছাড়া, যারা ডেডিকেটেড রাজনীতিতে আছে এরা ছাড়া নতুন প্রজন্মের সবাই ব্যস্ত আছে তাদের রাজনীতি ডিজিটাল লাইফ লাইকের জন্য। টিকটক, ইউটিউব, ফেসবুক নিয়ে দেয়ার বিজি, নাথিং টু ডু উইথ দ্য ইলেকশন। কালকে কে হচ্ছে, কোন চেয়ারম্যান ক্যাম্পেইন করলে আগে বাজারে গেলে আমরা দেখতাম আরে বাবা মানুষ আর মানুষ, সেটা নাই, এটা তো আপনিও জানেন। সেই জিনিসটা কমে আসছে, কারণ এই পক্ষরগুলো যাচ্ছে না। জাতীয় পার্টির পক্ষরগুলোও কিন্তু নির্বাচনে বলছে না আমরা নির্বাচন করব না, কারণ এখানে নির্বাচনে দাঁড়ালে প্রশাসনের যদি হাত কারোর উপরে না থাকে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের না থাকে, তো ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা আসতে পারবো না। একটা পারসেপশন মানুষের মধ্যে চলে আসছে, কর্মীদের মধ্যে চলে আসছে, ক্যান্ডিডেটের মধ্যে চলে আসছে। আমাদের অনেক স্বতন্ত্রভাবে দাঁড়াইতে চাচ্ছে, কিছু দাঁড়াচ্ছেও, তারা মনে করছে যে এখানে করতে পারবো কিছু যদি ইনফ্লুয়েন্স না করে প্রশাসন। আওয়ামী লীগ নিজেরা পারছে না কন্ট্রোল করতে। আপনি জানেন আওয়ামী লীগের এমপির ছেলে, মানে এমপির শালা, এমপির ভাইস্তা, এমপির চাচা ভাইস্তা মারামারি, এগুলো তো হচ্ছে সব জায়গায়। সেই জায়গার মধ্যখানে বিএনপি নাই, আমরা ঢুকা খুবই মুশকিল। দরজায় কলাপসেবল গেট কয়েকটা আছে, এখানের মধ্যে দিয়ে জাতীয় পার্টি আর যাওয়ার কোনো সুযোগই নেই। আওয়ামী লীগ ভার্সেস তাদের যারা পাওয়ারফুল তারাই আসতেছে, তারা করছে। এই জিনিসটা যখন এক পেশে হয়ে যাচ্ছে, নির্বাচন ব্যবস্থা এক পেশে হয়ে যাচ্ছে, আস্থা মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, প্রশাসনিক অবকাঠামো এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, তখন গিয়ে হয় কি রাজনীতিতে বিরাজনীতিকরণের দিকে বেশি যাওয়া শুরু হয়ে যাচ্ছে। কিছু রাজনীতিবিদ অফ হয়ে যাবে রাজনীতি থেকে। রাজনীতিতে যখন আপনার কন্টিনিউশন একধাপে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনী কালচার তৈরি হয়ে যাবে, তখন এই যারা রাজনীতিতে আছে এরা একসময় নীরব হয়ে যাবে, তখন আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। আপনার এই টকশোতে আরেকজন FCMA পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, আরেকজন মুশারফ ঢাকা ইউনিভার্সিটির হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, আপনি পাবেন না। ক্লিয়ার, আপনি অল্প কথায় অনেক বেশি বলেছেন, মানে অনেক বড় গভীর কথা বলেছেন। জনাব আনোয়ার, শুনতে চাই আপনার কাছ থেকে, এই যে উপজেলা নির্বাচন প্রথম দফায় যে ভোট আমরা দেখলাম এবং পরবর্তীতে এখন তাজ ভাই যেটি বললেন যে নির্বাচনে অনেক কলাপসেবল গেট, এগুলো দূর করার উপায় কি? এখন উনার মানে যে কথাটা বললেন যে উনি অনেক গভীর অনেক কথা বলে ফেলেছেন, এবং তো ওনাদের কথাটা সাম আপ করে যে কথাটা বলার আমার দরকার, সেটা হলো যে জাতীয় পার্টি এরশাদ সাহেব মারা গেছে, ভেঙে 2-3টা হয়েছে। তারা তাদের ইন্টারনাল প্রবলেমের কারণে তারা উইক একটা দল। জনসমর্থন বা জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে পার্টিসিপেট করার মতো যে ধরনের একটা রাজনৈতিক দলের স্ট্রেংথ থাকার কথা, সেটা তাদের নাই। না, আমি বলি এখানে কিন্তু উত্তরটা আছে। আচ্ছা, বিএনপিরও সেম অবস্থা। আজকে আমার সেক্রেটারি বলেছে মানে তাদের আসল নেতা পালায় গেছে। তাদের কর্মের ফলের কারণে জামাত এবং বিএনপি এবং জাতীয় পার্টি যদি কোনো নির্বাচনে না আসে, আর আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর আদর্শ, যোগ্য নেতৃত্ব, সুন্দর সংগঠন, শক্তিশালী নিয়ে যদি বাংলাদেশে টিকে থাকে, এর জন্য কি আমরা দায়ী? কিন্তু এর জন্য কি আমরা দায়ী না? তারা যদি আমাদের গণতান্ত্রিক ধারার সাথে তাল মিলিয়ে চলতে না পারে, তার জন্য কি আমরা দায়ী না? কিন্তু তাদেরকে আমরা টেনে তুলতে হবে। যে প্রশ্নগুলো এসছে না, এই প্রশ্নগুলো কেন আসছে? না, আমাদের প্রবলেম কি? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আমি দর্শকের কাছে প্রশ্ন রাখছি, তারাকে রাখছি যে বর্তমান দল বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো সংবিধানকে লঙ্ঘন করিয়া কোনো কাজ করিতেছে? আওয়ামী লীগ সরকার কি গণতন্ত্রকে ব্যাহত করে কোনো কাজ করছে? কোনো স্বৈরাচারী কাজ করছে? ওনাদেরকে ভোটে যেতে দিচ্ছেন না, নির্বাচনে পার্টিসিপেট করতে দিচ্ছেন না, তাহলে আওয়ামী লীগের আপনারা কেন দায়ী করছেন? দায়ী আমরা। তাদের যে ক্ষমতা নাই,
না, এই কথা আপনারা কেন বলছেন না? যে কথাগুলো এখানে এসছে আমি সেই কথাগুলো এখন আপনি যে কথাগুলো বলছেন আমি হ্যাঁ বলি যে হ্যাঁ বিএনপি একটা বড় দল। না না না, আবার বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে পার্টিসিপেট করেনি। না না, বিএনপি বিহীন নির্বাচনে জনগণ কম আসবে। জাতীয় পার্টি বিএনপি না, যে কথাটি এখানে আসলো যে নির্বাচনে, উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে হিউজ পরিমাণে পার্টিসিপেশন থাকে। হ্যাঁ, এখন আপনার কথা হলো কেন থাকে না, কেন হলো না এই গত নির্বাচনে, কেন এটা হলো না? বলছে মাঝে মাঝে যে বিএনপি না আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ নির্বাচন করছে, আওয়ামী লীগের লোকেরাও কিছু ভাবে যে আমরা ভোট দিতে না গেলেও আমাদের লোকটা পাস করবে, এই যে একটা অনীহা, এবং আরো অনেক কিছু কারণে পার্সেন্টেজ কমে গেছে। এরকম একটি পরিবেশ আমরা কি এখানে কোনো স্বৈরাচারী করছি আমাদের প্রবলেম না? এই এমন একটি পরিবেশ, বিএনপি আসছে না বলে হচ্ছে না, এই কথাটি, এবং বিএনপি বিরোধিতা করছে। আপনার কোশ্চেন আমি বুঝছি তো, এবং বিএনপিও কিন্তু বিরোধিতা করছে। তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু লিফলেট বিতরণ করছে যে তোমরা নির্বাচনে যেও না। তো পাগলের সুখ মনে মনে, ওরা ভাবছে যে ওরা মনে প্রচার করছে বলে মনে মানুষ আসে না, আসলে ব্যাপারটা তা না। আসলে ওরা যদি পার্টিসিপেট করতো, লোকজন কিছু বেশি আসতো, দ্যাটস ট্রু। কিন্তু বর্তমানে যেগুলো আসছে সেগুলো ওই যে অনিয়া কিছুটা, আমাদের আওয়ামী লীগ পাস করবে আমি না গেলেও, প্লাস আরো অনেক কিছু হতে পারে যে কারণে হয়তো জনগণ কম। তবুও 36% আমি মনে করি যে ওই রকম কম না। তার কারণ জাতীয় নির্বাচনে 45-44 এরকম মানে ভোট নিয়েও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। এখন বর্তমান সরকার লম্বাভাবে ক্ষমতায় আছে। এখন আপনাদের কথা হলে একপেশি হয়ে যাচ্ছে ভাই। এই যে পশ্চিমবঙ্গে সেই 2011 সালে এই যে কি বলে কমিউনিস্ট পার্টি যে গেল, ছন্দপতন হারিয়ে গেল, মমতা কি ছিল? আজকে কত বছর মমতা ক্ষমতায় আছে, কমিউনিস্ট পার্টি তো আর গোছায় উঠতে পারছে না। ছন্দপতন কখনো যদি আবার মমতার ঘটে তাহলে হয়তো আবার ফিরে আসতে পারে। তাহলে এত বছর তারা ক্ষমতায় আছে, তো বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টি ছন্দপতন হয়ে গেছে। না না, আমি ক্ষমতায় থাকুক, ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আমার কোনো মানে জিজ্ঞাসা ছিল না। আলোচনাটা যেখানে এসেছিল আমি সেই জায়গাতে আসতে চাচ্ছিলাম। আমার মনে হয় পরবর্তীতে আবার আমি আসি। আপনার কথার একটা উত্তর হয়েছে এখানে যে যতটুকু আসার ততটুকু তারা নির্বাচনে জনগণ এসছে, এবং এক একটা আসনে ওই 3 জন 4 জন 5 জন করে চেয়ারম্যানের সাথে প্রতিযোগিতা হয়েছে, পার্টিসিপেটও কিন্তু করেছে। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। তবে বিএনপি আসলে নির্বাচনটা আরেকটু মানে কি বলবো আরো প্রাণবন্ত হতো। এর বাইরে আর কোনো কথা নাই। একটু শুনে আসি জনাব। না, এখানে দেখেন আনোয়ার ভাই যে কথাগুলি বলেছে সব বিরোধিতার কথা উনি বলেছে। একদিকে বলছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়, মানুষ স্বস্তিতে আছে, তাহলে মানুষ স্বস্তিতে এই সরকারকে তো সমর্থন দেওয়া উচিত, তো দিচ্ছেই তো, দেওয়া উচিত। তাহলে মানুষ কেন নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে? কারণ মানুষ ভালো করে জানে আওয়ামী লীগের, আপনি দেখেন 2008-এর পর 14-তে ভোট হয়নি। জনগণ দেখছে যে এই সরকার ক্ষমতায় থাকতে তো ভোট দরকার নেই। তারপর আরেকটি ব্যাপার যে বলছে যে বিএনপি 2014-তে ইলেকশনে না আসেন মারাত্মক ভুল করেছে। আওয়ামী লীগের বক্তব্য যে বিএনপি যদি 14-তে নির্বাচনে আসতেন তাহলে হয়তো তারা ক্ষমতায় চলে যেতেন। এই ধরনের একটা পারসেপশন তো পাবলিকের মাঝে আছে। আমরা কিন্তু দেখেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে জেল দেওয়া হয়েছে, আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 3000 লোককে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য লোককে মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় কারাগারে রেখেছে। সকল প্রতিকূলতাকে আমরা এক পাশে রেখে আমরা কিন্তু 2018 নির্বাচনে গিয়েছিলাম। তা আওয়ামী লীগের উচিত কি যে একটা তারা যদি জনপ্রিয় হয়, তারা যদি জনগণের জন্য কাজ করে থাকে, তাহলে ওপেন ফিল্ডে নির্বাচন করে তো তারা বিএনপিকে পরাজিত করা উচিত ছিল। এবং বিএনপির মূল নেতৃত্ব যেখানে অনুপস্থিত সেখানে তো তাদেরকে পরাজিত করা সবচেয়ে সহজ বলে যে কোনো লোকের, যে কোনো আপনার অঙ্কবিদ হলে এরকম আনোয়ার ভাইয়ের মতো যারা, আবার একটু বলতে দেন, আনোয়ার ভাইয়ের মতো এই এফসিপিএম লোক তো সহজ হিসাব মিলেই ফেলতে পারে। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, সেই নির্বাচনে কেন দিনের ইলেকশন রাতে করতে হয়েছে? কোথায় রাতের বেলা হয়েছে? কেন রাতে করতে হয়েছে? কোথায় হয়েছে আমাকে বলেন। আমি একটু বলি, আমার একটু সেন্টারে হয়েছে ভাই, উত্তেজিত হই না, আমার একটু বলতে দেন না। পরে না না, আপনি মিথ্যা কথা প্রচার করেন। না আমি বলি না, এটা মিথ্যা বলতে বলতে আমি বলি না। আনোয়ার সাহেব আপনি একটা আসনের কথা বলেন না, আমি বলতেছি কোন সেন্টারে হয়েছে আমি একটু বলি, এই ধরনের ফাউল কথা বলেন। আমি একটু বলি, আনোয়ার সাহেবের তো উত্তেজনা বেশি বেড়ে যায়। না না, উত্তেজনা না, না শুনেন, আপনি একটা উদাহরণ দেন যে ওই আসনের ওই হাতে হয়েছে। আমাকে দেন না ভাই, আপনি তো ক্যান্ডিডেট ছিলেন, আমি তো ক্যান্ডিডেট ছিলাম। হ্যাঁ, আমার সিট ধরেন আপনি, পটুয়াখালী 4
কুয়াকাটা হিসেবে আপনারা সবাই চেনেন। আপনি যদি যে কোনো নির্বাচনের তো প্রিভিয়াস একটা রেজাল্ট আছে যে বিএনপি এত ভোট পেয়েছে, আওয়ামী লীগ এত ভোট পেয়েছে, জাতীয়বাদী ভোট পেয়েছে, এবং একটা দুইটা নির্বাচন না। 2091 আপনি যদি স্ট্যান্ডার্ড নির্বাচন বাংলাদেশে ধরেন, যেটা সব পার্টি মনে করে যে এই নির্বাচনগুলো ভালো হয়েছে, 91, 96, 91-তে বিএনপি এসেছে, 96-তে আওয়ামী লীগ এসেছে, 2001-এ বিএনপি এসেছে, 2008-এ আওয়ামী লীগ এসেছে, এই 4টা নির্বাচন তো বাংলাদেশে আইডিয়াল ইলেকশন হিসেবে ধরা হয়। সেখানে ডিফারেন্সটা কত? বিএনপি আওয়ামী লীগের মধ্যে এই সিটগুলি আমার না, আমি একটু বলি আপনার, আমার এই সিটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ডিফারেন্স 10,000 12,000 এইরকম। এই কিন্তু 2018-এ আওয়ামী লীগের এমনকি আলাউদ্দিনের চেরাক পেয়ে গেল, আওয়ামী লীগের প্রার্থী পেয়ে এলো 1,88,000, যেটা আওয়ামী লীগের ইতিহাসে জীবনে কোনোদিন পাই নাই। 91, 96, 2001, 2008 যোগ করলো 1,96,000 হবে না, 4টা ইলেকশন যোগ করলো। আর আমি যে প্রার্থী ছিলাম আমাকে ভোট দিয়েছে 5,000। আপনি এইটাকে আনোয়ার হোসেন ভাইরা কোন সুস্থ মস্তিষ্কে বলবে যে 5,000 আর 1,88,000 এটা কি ইলেকশন হয়েছে? কেউ বিশ্বাস করবে? কোন ওই যে একটা কথা বলছে না, পাগলের মাথা খারাপ হয়েছে। আওয়ামী লীগের অবস্থা তো ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন। সেইটা আপনারা যে ইলেকশনটা 2018-তে হয়েছে, আপনাদের নেতা ছিল না, নেতা খালি একটা কথা বলেন তো, সেই নির্বাচনে এই যে জনসভাগুলা আওয়ামী লীগ কয়টা করেছে আর বিএনপি একটাও করে নাই। তারা ভোটে খালি আসার জন্য তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে, পার্টিসিপেট করছে, আর লন্ডনে বসে কিছু টাকা ইনকামের জন্য তারা ওনাদের এইসব কথা কোনো জায়গাতে আমিও ঘুরছি, আমি একটু বলি আপনার সিট কথা চাঁপাইনবাবগঞ্জ, এই আপনার প্রার্থী কত ভোট পায় অনুমান একটা? আমার চাপায় 3টা আসলে 2টাই বিএনপি জিতছে। না ওইটা না, কত ভোট একটা দল না জিতবে, কত ভোট পায় আপনার কত হাজার পায়? কত সব সময় 1,50,000 1,70,000 এভাবে পাস করে। আরে শুনেন না, 1,50,000 আপনার প্রার্থী পায়? হ্যাঁ পায়। 1,30,000-1,40,000 তো এমনি এভারেজ আমাদের দলীয় ভোট। হ্যাঁ, বিএনপি কত পায়? বিএনপি ওরকমই থাকে, কিন্তু 5-10,000 40,000 যারা বেশি পায় তারা যেমন আমার আসলে 35,000 ভোটে আপনারা জিতছিলেন, 35,000 ভোটে বেশি। আমার উনি বলছে 40,000, আমি মেনে নিলাম, দিস দ্য স্ট্যান্ডার্ড একটা ভোট। এখন 40,000 ভোটে জিতে, তো 2018-তে কত তো জিতেছে? ওই একই সেম রেশিও আমার এলাকায়। এখন যদি 2018-তে যে বিএনপি পায় 3,000-4,000 আর আওয়ামী লীগ পায় 2,80,000, এইটা কি বিশ্বাস? এর আগে আমরাও আওয়ামী লীগ জিতছিলাম 35,000 ভোট, এটা বিশ্বাসযোগ্য আপনি বলবেন? পরের বার যখন আমরা হারছি 35,000 ভোটে হারছি বিএনপির কাছে। এই হলো বাংলাদেশের নির্বাচন, মানে 1,40,000-50,000 ভোট আমাদের দলীয় ভোট। শুনেন, সেখানে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন, মাইক্রোস্কোপ দেখছেন, নিজেদের দুর্বলতার কথা নাম শুনছেন না বলে আপনারা মাইক্রোস্কোপের নাম শুনছেন কিনা? না, তা তো শুনবেই। যদি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন, আওয়ামী লীগের মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা লাগবে। আপনাদের শাসনকাল তো আর জনগণ দেখে নাই। আপনারা যে কথাগুলো বলছেন 2001-2006 এর আগে যে নির্বাচনে আপনারা জিতে ক্ষমতা আইছে, আপনারা জনগণ দেখেছে। 91 সালে কি করছেন আপনারা? আন্ডারগ্রাউন্ডে জামাতের সাথে লিয়াজো করে, অসুবিধা তো বলছি না, আপনার জামাত আর বিএনপি মিললে 91 সালে 91 সালে 24, 25, 26, 27 ফেব্রুয়ারি দেখেন পত্রিকাগুলি, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ। সেটা তো সেটা আমাদের নিজস্ব ব্যাপার। জনাব তাজ ভাই, আপনার সাথে আবার একটু আসি। আলোচনা এসছিল 18 সালে নির্বাচনের কথা এসছে, রাতের ভোটের প্রসঙ্গে এসছে, বিএনপির রাজনৈতিক বা নেতৃত্ব শূন্যতার কথা এসছে। সব কিছু মিলিয়ে আপনি বলছিলেন ভোটে আর মানুষের ভোট বিমুখতা মানে তৈরি হয়েছে, সব কিছু নিয়ে। তারপরও আমরা বলবো যে রাজনীতি থেকে কেন মানুষ পিছিয়ে যাচ্ছে, রাজনীতিতে সেই উত্তাপ, সেই আগ্রহ কেন নাই? এটার জন্য দায়ী কিন্তু একা কাউকে করা যাবে না, এটা রাজনৈতিক দল আমরা সবাই তার মধ্যে বেশি দায় কার নিতে হবে? রাষ্ট্র ক্ষমতায় এই 52-53 বছরে কি রাষ্ট্র ক্ষমতায় বেশি? রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ, সেকেন্ড বিএনপি, তারপরে আমরা 9 বছর ছিলাম। একদিনই কিন্তু এটা হয় নাই, অনেক দিনের এই 15-16 বছর ধরে আওয়ামী লীগ আছে, স্টিয়ারিং ফোর্স, ড্রাইভিং ফোর্সে আছে। গাড়িতে বসা যারা আছে তাদের ভুল হয় না, ড্রাইভারেরই ভুল হয় যখন গাড়ি চালায় যায়।
সেই ড্রাইভিং ফোর্স এখন আওয়ামী লীগ আছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে কাঞ্চন ভাই এই দেশে 3বার সংবিধান সংশোধন করা হয়েছে। আমি আপনাকে ছোট্ট করে একটু বলি এবং দর্শকদের, এরশাদ সাহেব 90তে ক্ষমতা যখন ছাড়লেন তখন যে ফরম্যাটে ক্ষমতা হস্তান্তর করা হলো এটা কিন্তু সাংবিধানিক ফরম্যাটে ছিল না। জাস্টিস শাহাবুদ্দিন চিফ জাস্টিসকে নিয়ে আসা হলো 3 জুটের রূপরেখা থেকে। ব্যারিস্টার মধু সাহেব উপরাষ্ট্রপতি ছিলেন, উনি রিজাইন করলেন, এরশাদ সাহেব শপথ বাক্য পাঠ করাইলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে, উনি হলেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির কাছে এরশাদ সাহেব পদত্যাগ করলেন, উনি তখন ক্ষমতার হস্তান্তর হলেন। এটা সংবিধানে ছিল না। ইন্টারিম ন্যাশনাল কনসেনসাসে একটা ফর্মুলা তৈরি করা হয়েছিল 3 জুটের রূপরেখা ভার্সাস এরশাদ সাহেব। বলা হয়েছিল সমস্ত রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সমানভাবে প্রচারণায় অংশগ্রহণ করবে। সেটা থেকে কিন্তু জাতীয় পার্টিকে সরানো হয়ে গেল। এরপর থেকে এরশাদ সাহেব বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটাও কিন্তু নিউট্রাল না, হয় নাই। আমরা এরপর থেকেই কিন্তু ছিলাম। যাক, ওনারা তো আসলো বিএনপি ক্ষমতায়, আসে বিএনপি 3.5 বছর পরে বললো না কেয়ারটেকার গভর্নমেন্ট এটা সংবিধানে আনা যাবে না। একটা ঝামেলা তৈরি হয়ে গেল, আওয়ামী লীগের নেতৃত্বে বাকি রাজনৈতিক দলগুলো করলো। বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার গভর্নমেন্টের আইন সংসদে নিয়ে আসলো। সেই আইন দিয়ে নির্বাচন হলো, আবার 2টা হয়ে গেল। 3 নম্বরটা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা 2008-এ আসার পরে 11-এ গিয়ে 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাবলিশ করে ফেললো। সুপ্রিম কোর্টের সাথে গিয়ে আবার পূর্ণপরি বলে দিল, একটা রায় দিল চাইলে সংসদে পার্লামেন্ট ডিজায়ার আর 2বার নিতে পারবো। পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি আওয়ামী লীগে, তারা ডিজায়ার করে নাই, এই আইনটা পার্লামেন্টে সরে গেল। দেশ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হলো যে এই সরকারের মানে সরকার ইনকামবেন্ট গভর্নমেন্টের অধীনে নির্বাচন, আর একটা হলো না কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসতে হবে। এটা করে 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 আমরা আমাদের দূরত্ব এত বাড়লো, রাজনীতিটা এখন 2 ভাগে পুরোটা দেশ হয়ে গেছে। একটা হলো নির্বাচনের পক্ষে, আর একটা নির্বাচন না যাওয়ার পক্ষে। সাধারণ কিছু মানুষ সুইং ভোটার আছে 20%, 25%, এরা এখন দুর্দুল্যমান হয়ে যাচ্ছে, নির্বাচনে যাচ্ছে না। আপনাকে যদি গণতন্ত্রের কথা বলতে হয় কাঞ্চন ভাই, তাহলে আপনাকে কিন্তু ইলেকশনকে ফিক্স করতে হবে। ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দি ডেমোক্রেসি। এই ইলেকশন ব্যবস্থাটা যদি আপনি ঠিক না করেন, আমার আনোয়ার ভাই যেটা বললো ভারতের পশ্চিমবঙ্গের কথা, ভাই ভারতের নির্বাচন কমিশন ইজ অ্যাবসলিউট এক্সারসাইজ দেয়ার পাওয়ার। সিএন সেশনের একটা কথা আমি বারবার টকশোতে বলি, 90 to 96 ইন্ডিয়ারে রিফর্ম করে চলে গেছে। মন্ত্রীদেরকে নোটিশ দিয়েছে প্রধানমন্ত্রী নরসিংহা রাওকে, আপনার মন্ত্রীদেরকে সরাই নেন, নাহলে আমি কালকে পানিশমেন্ট নিব। এই ক্ষমতা বাংলাদেশের কোনো নির্বাচন কমিশনের আছে? সেটা তো একটা মানে একটা জিনিস আছে। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে ইলেকশন হচ্ছে ধারাবাহিকভাবে, এই রেজাল্টগুলো তো মানে ট্রেজারিতে রাখা হচ্ছে, জমা করা হচ্ছে, জমা করা হচ্ছে। দেখেন জুনের কত তারিখ, 21 তারিখ বোধ হয় না 17 তারিখে এটার মানে শেষ হবে। কখনো দেখবেন না, একটা প্রশ্ন নাই যে রেজাল্ট যে সরকারি কর্মকর্তাদের কাছে সরকারি হেফাজতে ছিল সেখান থেকে কোনো 9-6 হয়েছে। কারণটা কি আপনাকে বলি আমি, কারণটা হচ্ছে সেটা তো আছেই, আরেকটি কারণ হচ্ছে আমি যতটুকু বুঝি সেটা হলো সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে কোনো ইচ্ছা নাই, বাস। এই একটা সূত্র ধরে আরেকটা আমেরিকা একজনও পাবেন না। আমি আপনাকে আমেরিকার একটা উদাহরণ দেই। ডোনাল্ড ট্রাম্প হি হ্যাজ ট্রাইড এভরিথিং ইলেকশন রেজাল্ট চেঞ্জ করার জন্য। মিশিগানের গভর্নরের ডেকে নিয়েছেন, স্টেটের যে হেড তার পার্টির, ওনাকে ডেকে নিয়ে বলছেন তুমি সার্টিফিকেশন চেঞ্জ করো। আমরা যেটা রিটার্নিং অফিসার করে এটা সার্টিফিকেশন। লাস্ট সিনেটের ভোটের আগে কিন্তু ভাইস প্রেসিডেন্ট বলছে তুমি সার্টিফিকেশনে ভাইস প্রেসিডেন্টে সাইন করতে হয়, সেখানে বলছে চেঞ্জ করার জন্য। এটা করে নাই কেন জানেন? বিকজ অফ তারা এটা ইন্টারেস্টেড না। আপনি যেটা বললেন আমলারা বা গভর্নররা ইন্টারেস্টেড না, দুচুয়ালি সেখানে আইন আছে। আপনি যদি নির্বাচনী কোনো রেজাল্টে হাত দেন আপনি প্রিজনমেন্ট হবে 7 ইয়ার্স মিনিমাম, ম্যাক্সিমাম 10 ইয়ার্স। আমাদের এখানে সেটা করার সুযোগ নাই। এই উপজেলা নির্বাচনের 2 জন প্রিসাইডিং অফিসার শিল মারতেছে, আপনি দেখছেন তো নির্বাচন, আপনাদের এখানে সব চ্যানেলগুলো দেখাচ্ছে, এজেন্ট শিল মারছে, বলছে সরে যান আমরা মেরে দিচ্ছি। এই মন মানসিকতা আসছে। আপনাকে আগেই বলেছিলাম বিরাজনীতিকরণ কন্টেস্টেন্ট নাই। ডেমোক্রেসির জন্য শক্তিশালী বিরোধী দল অপরিহার্য সংসদীয় গণতন্ত্রের জন্য। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয় ব্রিটেনে, সেই ব্রিটেনে দেখবেন আপনি পজিশন এবং সরকার দল কিন্তু নেকে নেক থাকে, তখনই গণতন্ত্র শক্তিশালী হয়। আমাদের এখন সরকারি দলের পার্লামেন্টে মেজরিটি হলো 97%, 3% হইল কি টোটাল বিরোধী দল সবাই মিলে। এই জিনিসটা যখন হবে তখন হবে কি, এখন সরকারের কাছে 2টা মানে একটাকে চয়েস করতে হবে। আইদার সবাইকে আওয়ামী লীগের করে ফেলতে হবে, আমরা আওয়ামী লীগে জয়েন করবো, অথবা নীরব হব,
অথবা সরকারের এক চোখ দিয়ে বাংলাদেশের মানুষ সবাইকে দেখতে হবে যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা আওয়ামী লীগকে এক চোখে দেখবে না, আপনাকে এক চোখে দেখবে না, আমাকে এক চোখে দেখবে না। আমাদের যে দেশের নাগরিক হিসাবে আমরা যতটুকু অধিকার ভোট প্রয়োগ, এই দেশটা আমাদের সকলের ভাই। এই দেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, সবাই মিলেই তো করেছে। এই দেশটা সকলের, বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা অর্জন করেছেন সত্যি, এই দেশের চালানোর জন্য, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তনের জন্য বাকি সবাই আছে, সবার অংশগ্রহণ প্রয়োজন আছে। একা যদি আমি বলতে থাকি এটা আমার, এটা আমার, এটা আমার, এক সময় সব আমার হবে, এই দেশটার সব কিছু কিন্তু সাস্টেইনেবল হবে না, আপনার ডেভেলপমেন্টও সাস্টেইনেবল হবে না। ইকোনমি অ্যান্ড পলিটিক্স ইজ ইন্টারকানেক্টেড, রাজনীতির সাথে কিন্তু এক সূত্রে গাঁথা আপনার অর্থনীতি। জি জি, মোশাররফ ভাই শুনছিলেন। না, এখানে একটা সরকারি আমলাদের বিষয়টা আসছে, যদি একটু আলোচনা করি। না, এখন এটা কারণটা কি? এটা কারণটা হলো কি, যখন জনগণের ক্ষমতায়ন না থাকে, যদি একটা রাজনৈতিক দল মনে করে আমাকে ক্ষমতায় আসার পিছনে আমলাদের ভূমিকায় মুখ্য, বা তারাই আমাকে ক্ষমতায় সিঁড়িটা পার করে দিচ্ছে, সুতরাং তাদের সেই ক্ষমতা প্রয়োগ হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রে এখন সেই জিনিসটা প্রযোজ্য হয়েছে। আমি তাজভাইয়ের সাথে আরেকটু যোগ করি। এবার আপনি দেখেন যে আমেরিকা বাইডেন এবং ট্রাম্পের মধ্যে যখন বাইডেন যখন বারবার বলছে ক্ষমতা হস্তান্তর করবেন, আপনার খেয়াল আছে, তখন কোন ওই দেশের সশস্ত্র বাহিনীর প্রধান উনি একটা সাংবাদিক সম্মেলন করে, সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, কোন নেতার কাছে আমরা দায়বদ্ধ নয়, ব্যক্তির কাছে না। তা আমাদের দেশে কি সেই ধরনের প্রশাসন ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি? পারি নাই। বরং আমরা দেখি কি, যে প্রশাসনে যদি কেউ দলবাজি করে তাকে আরো প্রমোশন দেওয়া হয়, উৎসাহিত দেওয়া হয়, তাকে প্রাইম জায়গায় পোস্টিং দেওয়া হয়। এই যে একটা রাজনৈতিকরণ, এইটাই এখন বাংলাদেশকে সর্বনাশের অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য মানুষ এখন কি মনে করে। আপনি দেখেন একটা সময় ছিল জনগণের ক্ষমতায়ন ছিল, আপনি এখন দেখেন, আমি তো এখন এটা বললে কথাটা শুনলে হয়তো আনোয়ার হোসেন ভাই এটা মন খারাপ করতে পারে। আপনি একটা জেলায় যান, দেখবেন জেলার যিনি নির্বাহী প্রধান উনি এমপি মন্ত্রীকে মানে তেমন একটা গুরুত্ব দেয় না। উপজেলায় যান, ইউএনওসি এমপিকে তেমন বা উপজেলা চেয়ারম্যানকে গুরুত্ব দেয় না। কারণটা কি? ওনারা জানে যে ওনাদেরকে কিভাবে নির্বাচিত করা হয়েছে, ওনারা জানে কিভাবে আমলি ক্ষমতায় এসেছে। সুতরাং এইটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন জনগণের ক্ষমতাটা থাকে না, তখন আমলাদের উপর নির্ভর করতে হয়, যার করুণ অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে। ভাই ওনারা, তাজ ভাই এবং ওনারা যেসব দেশের উদাহরণ দিচ্ছে সত্য, এবং এগুলো ধরেন শত শত বছর ধরে এই প্র্যাকটিসটা ওই সব দেশে কিন্তু চলে আসছে। কোথায়? ইভেন ভারতেও তাদের 100 বছরের গণতন্ত্র, আর আমাদের গণতন্ত্র হলো 52 বছর আমরা স্বাধীন দেশে হওয়ার পরে 27 বছরই কিন্তু স্বৈর শাসক অথবা কেয়ারটেকার, ওই যে 2 বছর যারা, এরাই কিন্তু দেশ চালিয়েছে। এবং ইনারাই কিন্তু মানে গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউটগুলো কিন্তু ধ্বংস করেছিল এই 27 বছরে কিন্তু বাংলাদেশে। মানে আপনাদের সময় কিছু না, আমাদের সময় কি হয়েছে আমরা সেটা আসছি। এই 27 বছরে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র সবকিছু কিন্তু নষ্ট করছে। ওনারা যে দেশের উদাহরণ দিচ্ছে সেই দেশে কিন্তু বিরোধী দলকে গ্রেড হামলা মেরে উড়িয়ে দেয় না, 21 আগস্টে যে শেষ করে দাও। সে দেশের জাতির পিতাকে ওরা ওইভাবে মেরে ফেলে না, ওরা জাতির পিতাকে অস্বীকার করে না, ওদের ইতিহাস ওইটা ফিক্স থাকে। তুমি ক্ষমতা গেছো, আমি বিরোধী দল আছি, আমাদের কে কি ভুল করছে এগুলো নিয়ে আমরা, কিন্তু ওদের যে সেটেল ইস্যু, ইতিহাস, ঐতিহ্য, এগুলো নিয়ে তারা কামড়াকামড়ি করে না ওই সব দেশে। আবার ঘোষক তৈরি করে যে আমরা ঘোষক, স্বাধীনতার ঘোষণা নিয়েও কিন্তু কোনো দেশে এই ধরনের সিরিয়াসলি কিন্তু রাইট। তো যে কারণে বাংলাদেশের রাজনৈতিক এই অবস্থাটা আসতে আরো সময় লাগছে। এখন আপনি আমার দলের কথা বলেন, এই যে 2008 সালের পর থেকে যে নির্বাচনে বিএনপি আসছে না, একতরফা নির্বাচন হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। 152টা একটা সরকার গঠন করার জন্য বিনা ভোটে হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু কেন হচ্ছে এগুলো? তুমি বিএনপি, তুমি ভোট চুরি করার জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে আপনারা বলছেন যে ওই দেশের প্র্যাকটিস নাই, কেউ আসছে না, কিন্তু বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট যাতে ভোট চুরি করার জন্য ওই বিচারপতি, একটা দেশের কি বিচারপতি কি হয়, তাকে ইন্টেনশনালি বয়স বাড়ায় দিল। তাহলে বাংলাদেশের পরিবেশটা নষ্ট করছে কারা? আনোয়ার ভাই, এই পরিবেশটা নষ্ট করছে কারা? এই অবস্থা থেকে দে হ্যাভ স্টার্টেড। বিএনপি এটা কি করছে? সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে ভোট চুরি করার জন্য করলো, তারপর আমরা বাধা দিলাম।
তারপরেও যদি অন্য কাউকে দিত তবু মনে হয় মেনে নিত। শেষ করতে হবে। তাদের প্রেসিডেন্টকে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট করলো। ওনারা তো চুরি না, তো ওনারা তো এই যে ডাকাতি ভোট করছে। চুরি করার জন্য যে পরিবেশটা নষ্ট করলো যে বিএনপি, এই কথা কেন আপনারা বলেন না? আর আমার সরকার বর্তমান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এখানে কোন জায়গাটাতে সংবিধান নষ্ট করছে, কোন জায়গাটাতে গণতান্ত্রিক ধারাটা ব্যাহত করেছে আপনি বলেন? কোন গণতন্ত্র? তারা নির্বাচনে আসে না, তারা গাড়িতে মানুষ পুড়ায়, তারা মানুষ পুড়িয়ে মারে, মামলা হবে না? তারা পেট্রোল বোমা, চলন্ত বাসে ঘুমন্ত মানুষের উপর পেট্রোল বোমা মেরে 12-13 জন মানুষ মেরে ফেলে, তো তার জন্য মামলা করবে না? জনগণের নিরাপত্তা করবে না? এই যে 28 সেপ্টেম্বরে, 28 তারিখে যে সেপ্টেম্বরে আলোচনা যে যেখানে আমরা ছিলাম না, আমরা বিচার হবে না? না, বিচার তো হবেই, বিচার হইতে হবে যেটা। কিন্তু আমরা আলোচনা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে এই সরকারি আমলা, সরকারি কর্মচারীরা যে এই যে, আমি সেই কথাটাই বলতে চাই, আমি বুঝেছি আপনার। হ্যাঁ, আমি একদম 30 ওই সেকেন্ড কথাটাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই যারা আমলা বা যারা এই 27 বছর দুটো স্বৈরাচার বাংলাদেশে এসে সেইটাকে নষ্ট করেছে, বরঞ্চ আমার নেত্রী এই যে 81 সালে বাংলাদেশে আসার পরে আমরা গণতন্ত্র, ভোট, ভাতের অধিকার আদায়ের জন্য আমরাই লড়াই সংগ্রাম করেছি, আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। শুনেন, আনোয়ার ভাই বলেছে না, তো আইনা একটু চেহারাটা দেখা উচিত। স্বাধীনতার পর তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না, প্রতিপক্ষ তেমন ছিল না। এই গণতন্ত্রের হত্যা করে বাকশাল কে কাম করেছিল? আরে বাকশাল কি জিনিস ছিল সেটা তো আপনাকে জানতে হবে। আরে আপনার মতো প্রশিক্ষণ সম্পাদক শেষ করতে হবে, এটা বুঝবে না তো। শেষ করতে হবে। তাজিদ ভাই একটু ছোট্ট করে একটু বলে দিলে একদম। হিটলারও কিন্তু নির্বাচিত ছিল। নির্বাচনের সংজ্ঞা আর স্বৈরাচারের সংজ্ঞা এটা হলো আপনি যখন এক পেশে করে সব নিয়ে যাবেন তখন সেটাই স্বৈরাচারী হয়ে যায়। জি, আমার মনে হয় আপনাদের আসছেন না ভাই নির্বাচনে, তো এক পেশে হবে না তো কি হবে? আমার সংবিধান সমর্থ রাখতে গেলে আমার বিকল্প কি? তাজ রহমান এবং আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।